সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছে, আপনাদেরকে খুবই ভালো লাগছে। আপনাদেরকে দেখে অন্যদেরকে আসতে বলেন। জি ম্যাম। বাকিরা কই? সবাইকে আসতে বলেন। আমরা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ঠিক তো? সবাই শুনতে পাচ্ছেন? সবাই আছেন? ফারা আমির এন্ড মনিরুল ইসলাম। ইয়াস ম্যাম, ইয়াস ম্যাম। আমরা ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট করতেছিলাম, সেটাই আজকে আমরা করব। ঠিক আছে, পরীক্ষাতে আপনাদের অলরেডি টপিকের আমি সাজেশন দিয়ে দিয়েছি। সাজেশনটা ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম, আমি গ্রুপে একটা টেক্সট করে দিই। এখন কি শুরু করবেন ম্যাম, না আমরা ওয়েট করবো একটু 2 মিনিট? এই যে সবাই আসতেছে। ওকে ম্যাম। ফলে তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা সবাই আছেন? ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপরে আজকে একটা ভিডিও আমরা দেখে ফেলবো, আপনাদের সিলেবাস হয়ে যাবে তাহলে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুইটা বিষয়ের প্রভাবে সাহিত্য কর্মটা সফল। খুব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি ইংলিশ বিডিএ আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের উপস্থাপনা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই এসএটি টমাস স্টার্নস ইলিয়ট, যাকে আমরা টিএস ইলিয়ট নামে চিনি, টিএস ইলিয়টের বিখ্যাত একটি সেমিনাল এসে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের থিম হচ্ছে হোয়াট দ্য রিলেশন বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট শুড বি লাইক। অর্থাৎ ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুইটার ভিতরে সম্পর্কটা কিরকম হওয়া উচিত, বা ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই দুইটা বিষয়ের প্রভাবে সাহিত্য কর্মটা সফল রূপ পায়, সে বিষয়টি এখানে টি.এস. এলিয়ট, বিখ্যাত কবি এবং এসেইস্ট, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনটি অংশে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। প্রথম অংশে বলা হয়েছে ট্র্যাডিশন সম্পর্কে, দ্বিতীয় অংশে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে, এবং তৃতীয় অংশে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এর একটা সামঞ্জস্য আলোচনা করা হয়েছে।
ট্রাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে দুইটা আইডিয়াকে ডেভেলপ করা হয়েছে। আইডিয়া অফ ট্রাডিশন, অপরটি হচ্ছে আইডিয়া অফ ইন্ডিভিজুয়ালিটি অফ এ পোয়েট অর আর্টিস্ট। ট্রাডিশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে টি.এস. ইলিয়ট আমেরিকান নোশনকে ক্রিটিসাইজ করেছে, অর্থাৎ তিনি এখানে শুরুতেই সমালোচনা করেছেন যে আমেরিকায় ট্রাডিশনটাকে আসলে গ্লোরিয়াসলি দেখা হয় না। অনেক সময় ট্রাডিশনকে গ্লোরিয়াস ভাবে কল্পনা করা হয় বা ট্রাডিশন না থাকার জন্য তারা বিভিন্ন ধরনের অনুতাপ করেন, কিন্তু যখনই কোনো সাহিত্যকর্মকে সমালোচনা করতে হয় তখন সেটাকে বলা হয় যে এটা খুব বেশি ট্রাডিশনাল হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আমাদের এখনকার সমাজের সাথে কল্পনা করে এটাকে বলতে চেষ্টা করি যে আমরা যদি কাউকে খুব সেকেলের হিসাবে মনে করি বা সেকেলে ভাবার চেষ্টা করি, তখন কিন্তু আমরা বলি যে লোকটি খুব ট্রাডিশনাল। এখানে ট্রাডিশনাল বা সেকেলে বোঝানো হচ্ছে। আমেরিকায় ঠিক এইরকম একটি কনসেপ্ট ছিল যে যা ট্রাডিশনাল সেটাই সম্ভবত ইমপারফেক্ট। কিন্তু টি.এস. ইলিয়ট ট্রাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট নামক এই এসে ট্রাডিশনকে গতানুগতিক ভাবে উপস্থাপন করেননি, বরং তিনি ট্রাডিশনটাকে একটু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি এখানে ট্রাডিশন এবং হেরিটেজ এই দুই শব্দের মধ্যে একটি সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছেন। বন্ধুরা, হেরিটেজ সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি, যে চেম্বার্স ডিকশনারি অনুযায়ী হেরিটেজ হচ্ছে এনিথিং দ্যাট ট্রান্সমিটেড ফ্রম যে অতীতের বা পূর্বপুরুষদের থেকে যা ট্রান্সমিটেড হয়েছে। আর ট্রাডিশনটা একটু বোথ সেন্সে ভাবা হচ্ছে যে ট্রাডিশন হচ্ছে তাই যা কোনো জাতির ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, যা কোনো জাতির ইতিহাসের সাথে সম্পৃক্ত। যেমন আমরা বাংলা সাহিত্যের সাথে যদি চিন্তা করতে থাকি, দেখা যায় যে বাংলা সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যা কিছু আছে সবকিছুই হচ্ছে বাংলা সাহিত্যের ঐতিহ্য। এমনি করে আমরা যদি একটু অন্যভাবে কল্পনা করে থাকি, যে আমরা যদি বলি যে রাজু ভাস্কর্য ঢাকা ভার্সিটির একটি বিখ্যাত স্থাপত্য, এই রাজু ভাস্কর্যের কথা যদি আমরা মনে করি যে রাজু ভাস্কর্য হচ্ছে আমাদের একটি ঐতিহাসিক স্থাপত্য। এখন এই রাজু ভাস্কর্য কি শুধু ইতিহাসকে বা ট্রাডিশনকে রিপ্রেজেন্ট করে? টি.এস. ইলিয়টের মতে ব্যাপক অর্থের যে ট্রাডিশনটা, সেই ব্যাপক অর্থের ট্রাডিশনটা শুধুমাত্র অতীতকে রিপ্রেজেন্ট করে না, বর্তমানকেও রিপ্রেজেন্ট করে। যেমন এখানে তিনি বলছেন নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্স। টি.এস. ইলিয়ট এইটাকে এই ওয়াইড সেন্সের ট্রাডিশনটাকে বোঝাতে গিয়ে তিনি বলেছেন ট্রাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। এরপর তিনি এই মাচ সিগনিফিকেন্স এর বিষয়টাকে এক্সপ্লেইন করেছেন যে আসলে ট্রাডিশন মানে শুধুমাত্র অতীতের যে ঘটনাগুলোকে বা ইতিহাসকে পুনরালোচনা করা বা ইতিহাসকে রিপিট করা বা ইতিহাসকে অন্ধ অনুকরণ করা বা ট্রাডিশনকে ঐতিহ্যকে অন্ধ অনুকরণ করা, এটা নয়, বরং ট্রাডিশন দ্বারা আরো ব্যাপক কিছু বোঝানো হচ্ছে। এবং ট্রাডিশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে টি.এস. ইলিয়ট একটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করেছেন যে গতানুগতিক ভাবে আমরা ট্রাডিশন বলতে যে কথাটা বুঝি, যে ইতিহাস বা ঐতিহ্য বা আমাদের প্রাচীন সংস্কৃতি, আসলে ইলিয়ট শুধুমাত্র সেই সরাসরি আমাদের ঐতিহ্যকে ইতিহাসকে রিপিট করা বা অন্ধ অনুকরণ করা বোঝায়নি, বরং তিনি এটাকে আরো বোল্ড সেন্সে বুঝিয়েছেন। তিনি একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে যখন কোনো বিষয় আলোচনা করা হবে যেটা ট্রাডিশনাল, তখন সেই ট্রাডিশনাল বিষয়টি হিস্ট্রির সাথে রিলেটেড হবে। অর্থাৎ ট্রাডিশন নিয়ে যখন কথা বলবো তখন হিস্ট্রির একটা সেন্স থাকতে হবে, হিস্ট্রির জ্ঞান থাকতে হবে। এবং যখন হিস্ট্রি নিয়ে আলোচনা করব তখন হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যেটা শুধুমাত্র হিস্ট্রি নয়, বরং এ পারসেপশন অফ হিস্ট্রি এন্ড দ্য রিয়েলিটি। অর্থাৎ বর্তমান এবং অতীতের যে একটা সামঞ্জস্য, অতীত এবং বর্তমানকে উপজীব্য করে একটা নতুন সৃষ্টিশীল চিন্তা যে হতে পারে, সেটা এখানে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। লেখক এখানে বলেছেন ট্রাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স। ট্রাডিশনটা আরো বড় কিছু তাৎপর্যপূর্ণ অর্থে আসছে। তিনি আরো বলেছেন এই ওয়াইডার সিগনিফিকেন্স কে এক্সপ্লেইন করতে গিয়ে তিনি আবার বলেছেন যে ট্রাডিশন involves a perception not only pastness of the past but of its presence। এখানে আমরা যদি বাংলা সাহিত্যের সাথে একটু চিন্তা করি, যে বাংলা সাহিত্যে আমাদের বিখ্যাত একটি কবিতা রয়েছে আমার পরিচয়। আমার পরিচয় কবিতাটা কিন্তু আমাদের ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে, আমাদের বাঙালি জাতির সৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এই যে বাংলার ইতিহাস, বাংলায় আমি জন্মেছি, বাংলায় আমার হাজার বছরের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কিন্তু এখানে লেখক উপস্থাপন করেছেন। এই ইতিহাসের একটা জ্ঞান লেখকের রয়েছে এবং এই ইতিহাসের জ্ঞান থাকার কারণেই সে ট্রাডিশনাল হয়েছে, এবং সেটাই আমাদেরকে বোঝানো হয়েছে ট্রাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে। এখানে ইলিয়ট থেকে যদি আমরা সরাসরি কোট করি তখন ট্রাডিশন সম্পর্কে
ইলিয়ট বলেছেন দ্য মিনস বাই হুইচ দ্য ভাইটালিটি অফ দ্য পাস্ট এনরিচেস দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট। এবং এসাইস্ট টি.এস. ইলিয়ট এখানে বুঝিয়েছেন যে যখন কোনো কবির বা কোনো আর্টিস্টের ট্র্যাডিশন সম্পর্কে জ্ঞান থাকবে, তখন তিনি শুধুমাত্র তার ইতিহাস সম্পর্কে লিখবেন না, অর্থাৎ যখন সে ট্র্যাডিশনের ক্লিয়ার কনসেপ্টটা যখন তার ভিতরে থাকবে, তখন শুধুমাত্র সে যে তার ইতিহাস লিখবে বিষয়টা তেমন নয়, বরং সমগ্র জাতির ইতিহাস লিখবে। সে একদম তার প্রাথমিক পর্যায়ে শুরু করে, এখানে বলা হচ্ছে ইউরোপিয়ান ওয়ার্ল্ড লিটারেচার, যেমন হোমার থেকে শুরু করে প্রেজেন্ট পর্যন্ত সবগুলো সম্পর্কে সে ধারণা রেখে তারপর তার লেখাটা শুরু করবেন এবং সেভাবে তিনি লিখবেন। গতানুগতিক যে ধারণা রয়েছে যে যে সফল যদি কোনো সাহিত্যকর্ম হতে হয়, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল হতে পারবে না বা অতি ট্র্যাডিশনাল হবে না, এটাকে ইলিয়ট ক্রিটিসাইজ করেছেন। এবং তিনি বলেছেন যে আমরা যদি কোনো সফল সাহিত্যকর্মকে দেখি, তাহলে আমরা দেখব যে ওই সাহিত্যকর্মে মূলত সাহিত্যিকের বা কবির পূর্বপুরুষদের যে সফল প্রচেষ্টা বা সফল যে পদক্ষেপ গুলো ছিল, সেগুলো সে বীরত্বের সাথে উপস্থাপন করেছেন। যেমন যদি আমরা ইউলিসিস সম্পর্কে বলি, ইউলিসিস একটা গ্রেট ভেঞ্চার ইউলিসিসের ছিল, এবং সেই ভেঞ্চার সম্পর্কে যখন লেখক বা কবি উপস্থাপন করেছেন, তখন কিন্তু সে একটা সফল সৃষ্টি করে গিয়েছেন সেই ইউলিসিসের মধ্য দিয়ে। এর পরের অংশে লেখক আলোচনা করেছেন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলতে আমরা যে স্বাভাবিকভাবে বুঝি যে কোনো ব্যক্তির স্বতন্ত্র দক্ষতা, অর্থাৎ ইউনিক ট্যালেন্ট, আসলে বিষয়টা ইউনিক ট্যালেন্ট হিসেবে এখানে আসেনি, বরং এখানে এসেছে যে ট্যালেন্টটা পাস্টকে, অর্থাৎ কোনো ঐতিহ্যকে, অর্থাৎ অমর কৃতিকে সফলভাবে উপস্থাপন করার যে যোগ্যতা, সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা অর্জিত হবে হিস্ট্রিক্যাল সেন্সের থেকে, ট্র্যাডিশনাল সেন্সের থেকে। যখন কোনো ব্যক্তি বা কোনো সাহিত্যিক ট্র্যাডিশনের উপরে ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তখন তার ভিতরে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা গ্রো করবে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সম্পর্কে ক্লিয়ার করতে গিয়ে আমরা যদি আপনাদেরকে একটু বাংলা সাহিত্যের উদাহরণ দেই, যে রাজু ভাস্কর্যের কথা যদি আমরা বলি, যে রাজু ভাস্কর্য একটা ইতিহাসের অংশ, কিন্তু এটা কি শুধু ইতিহাসের অংশ, নাকি বর্তমানকেও এই রাজু ভাস্কর্য প্রভাবিত করে? যেমন ধরেন, আমাদের যে কোনো আন্দোলন, যদি কোনো ব্যক্তি নির্যাতিত হয় বা যে কোনো মুভমেন্ট, কিন্তু রাজু ভাস্কর্যের থেকেই শুরু হয় অনেক ক্ষেত্রে। বা আমরা যদি শহীদ মিনারের কথা বলি বা আমাদের স্মৃতিসৌধের কথা বলি, দেখা যাবে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয়, যে কোনো জাতির যে আন্দোলনটা বা যে কোনো জাতি যখন নিগৃহীত নির্যাতিত হয়, তখন কিন্তু ওই ইতিহাসের দ্বারা প্রভাবিত হয়। আমরা স্বাধীনতার দ্বারা প্রভাবিত হই, এবং কোনো ব্যক্তি নিগলেক্টেড হলে, নির্যাতিত হলে, তখন কিন্তু তার স্পিচের রাইট চাওয়ার জন্য অনেক সময় গিয়ে রাজু ভাস্কর্যের সামনে আমরা দাঁড়াই। এই যে রাজু ভাস্কর্য এখনো আমাদেরকে প্রেরণা দেয়, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ফল, যেটাকে বলা হচ্ছে নট অনলি দ্য পাস্টনেস অফ দ্য পাস্ট বাট অফ ইটস প্রেজেন্স। যে এটা শুধুমাত্র অতীত নয়, বরং এই অতীতটা এখনো পর্যন্ত আমাদেরকে প্রভাবিত করছে। যেমন আমরা যদি বলি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ কি 7ই মার্চ শেষ হয়ে গেছে? না, আসলে 7ই মার্চের ভাষণ এখনো আমাদেরকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। এই বিষয়টাই এখানে উপস্থাপন করা হয়েছে, যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট যদি কোনো আর্টিস্টের ভিতরে বা কোনো পোয়েটের ভিতরে থাকে, তাহলে সেখানে একটি সফল সাহিত্যকর্মের সৃষ্টি হবে। এখন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং ট্র্যাডিশনের ধারণা বা ট্র্যাডিশনের উপরে নলেজ, এই দুইটা বিষয়ের সামঞ্জস্য যখন হবে, তখন কোন সৃষ্টি হবে সফল সৃষ্টি। এই সফল সৃষ্টি যে হবে, সেটাকে বর্ণনা করার জন্য এখানে একটু অ্যানালজিক্যালি বর্ণনা করা হয়েছে, একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন। টি.এস. ইলিয়ট এখানে বলেছেন যে কোনো অক্সিজেন এবং সালফার ডাইঅক্সাইড যদি প্লাটিনাম বা ফিলামেন্টের উপস্থিতিতে মিশ্রণ করা হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু সালফিউরিক অ্যাসিডে কিন্তু কোনো ধরনের প্লাটিনাম বা ফিলামেন্টের কোনো ট্রেস থাকে না। তেমনি ভাবে যদি ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কোনো সাহিত্যিকের মনে এই দুইটা বিষয়ের মিশ্রণ ঘটে, তাহলে সেখানে যে নতুন সৃষ্টিটা হবে, সেটি হবে একটি সফল সৃষ্টি, এবং সেখানে সাহিত্যিকের পার্সোনাল এলিমেন্ট গুলো থাকবে না। এখানে মূলত ইমপার্সোনালাইজেশন বা ডিপার্সোনালাইজেশনের থিওরিটা টি.এস. ইলিয়ট উপস্থাপন করেছেন। টি.এস. ইলিয়ট এখানে দেখিয়েছেন যে ডিপার্সোনালাইজেশনের যে থিওরি, সেখানে পোয়েটের পার্সোনাল কোন থিওরিটাকে উপস্থাপন করা হবে না। পোয়েটের পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিং বা পার্সোনাল সরো, এগুলো কোনো সে উপস্থাপন করবে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে অনেক অতীতের সাহিত্যকর্ম রয়েছে যেগুলোর ভিতরে পার্সোনাল এলিমেন্ট গুলো ইনক্লুড করা হয়েছে। যেমন আপনারা যদি প্রশ্ন করেন যে নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড ট্রয়, ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু তার
তার বিলাভড মর্গানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে নো সেকেন্ড রয়ে মর্গানকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আসলে কিন্তু মর্গানকে পার্সোনালি উপস্থাপন করা হয়নি। মর্গানকে একটা ইউনিভার্সাল ক্যারেক্টারে রূপান্তরিত করা হয়েছে। যখন কোনো অর্ডিনারি এলিমেন্টকে বিখ্যাত এ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এই লিরিক্যাল ব্যালাডে তার পোয়েট্রির থিওরি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। যে এই যে রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, এই বিষয়টাকে সমালোচনা করা হয়েছে টি.এস. ইলিয়টের ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে দিয়ে। এই যে ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, এই বিষয়টাকে টি.এস. ইলিয়ট সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে এটা একটা ইনএক্সাক্ট থিওরি এবং এটাকে একজ্যাক্ট থিওরি বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যখন কোনো কবি, তাকে যখন সচেতন থাকতে হবে তখন যদি সে আনকনশিয়াস থাকে, এবং তাকে যখন অচেতন থাকতে হবে তখন যদি সে সচেতন থাকে, তাহলে আসলে সে সফল সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারবেন না। ইলিয়টের মতে এটি একটি ব্যাড পোয়েটের ক্রাইটেরিয়া। তিনি বলেছেন, পোয়েটিক ক্রিয়েশন নাইদার ইমোশন নট ট্রাঙ্কুইলিটি ইন ইটস প্রপার সেন্স। মূলত এটাকে আমরা যদি একটু অন্যভাবে বিশ্লেষণ করি, যে যখন কোনো কবি কোনো কবিতা লিখবেন তখন তার কাছে একটি থিম থাকবে। সেই থিমটা হতে পারে পেইন, প্লেজার, লাভ, এটসেট্রা। এরপর তার থাকবে একটি ঐতিহাসিক বা ঐতিহ্যগত একটা জ্ঞান থাকতে হবে, যেমন হচ্ছে তার কাব্যিক জ্ঞান থাকতে হবে, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এই ইতিহাস ঐতিহ্যের ধারণা এবং তার ফিলিং, পেইন, প্লেজার, এগুলো যখন কাব্যিক মনে একত্রিত হবে তখন একটি সফল কাব্য তৈরি হবে। এবং এই সফল কাব্যে কবি তার নিজের পার্সোনাল ইমোশনকে এক্সপ্রেস করবে না, অর্থাৎ এখানে ডিপার্সোনালাইজ করা হবে। এবং ইলিয়ট বলেছেন, যত পারফেক্টলি কবি ডিপার্সোনালাইজ হতে পারবে তত পারফেক্ট সাহিত্যকর্ম সৃষ্টি হবে। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জন্য যে হিস্ট্রির সেন্স থাকতে হবে। এখন আমরা মনে করতে পারি যে তাহলে তাকে অনেক বেশি জানতে হবে বা অকল্পনীয় বা ব্যাপক পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এখানে ইলিয়টের এই কনসেপ্টের বিরুদ্ধে একটা প্রশ্ন তাহলে তোলা যেতে পারে, যে তাহলে কি সফল সাহিত্যকর্ম সৃষ্টির জন্য তাকে রিডিকিউলাসলি পাণ্ডিত্য অর্জন করতে হবে, অর্থাৎ একদম চরম পাণ্ডিত্য অর্জন করেই কি সফল সাহিত্যকর্ম সৃষ্টি করতে হবে? কিন্তু ইলিয়ট বলেছেন না, আসলে ইতিহাসের প্রতি সচেতন থাকা। যদি কোনো সাহিত্যিক ইতিহাস সচেতন হয় তাহলে তাকে অনেক ব্যাপক পরিমাণে ইতিহাস জানার বিষয় এখানে নেই। এবং এই ইতিহাস সচেতনতা বা লেখকের মধ্যে প্রজ্ঞাটা তখনই আসবে যখন কবি ডিপার্সোনালাইজড হবেন, অর্থাৎ যত কবি তার সাহিত্যের কর্ম থেকে ডিপার্সোনালাইজড হবেন তার সাহিত্য কর্মটা তত পারফেক্ট হবে। বন্ধুরা, এই ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই এসেটি তিনটা অংশে আলোচিত হয়েছে। প্রথম অংশে আলোচনা করা হয়েছে কনসেপ্ট অফ ট্র্যাডিশন, দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে থিওরি অফ ইম্পার্সোনালিটি অফ পোয়েট্রি, এবং তৃতীয় অংশে এই দুইটি বিষয়ের সমন্বয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি একটি ক্রিটিসিজম। ক্রিটিসিজম কয়েক ধরনের হতে পারে: মিমেটিক ক্রিটিসিজম, প্রাগমেটিক ক্রিটিসিজম, এক্সপ্রেসিভ ক্রিটিসিজম এবং অবজেক্টিভ ক্রিটিসিজম। আমাদের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই এসেটি একটি অবজেক্টিভ ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমের অবজেক্ট হচ্ছে লিটারেচার, এবং এই ক্রিটিসিজম যেহেতু লিটারেচার বিষয়ে আলোচনা করা হয়েছে, এখানে ইলিয়ট একটা বিষয়কে প্রাধান্য দিয়েছেন, যে যখন কোন সাহিত্যকে ক্রিটিসাইজ করা হবে তখন যে ব্যক্তি লিখেছেন, ব্যক্তি বা কবিকে ক্রিটিসাইজ না করে বরং শুধুমাত্র সাহিত্যকেই সমালোচনা করা হবে। এবং তিনি এখানে একটা বিষয় বলেছেন যে কোন সাহিত্যকে সমালোচনা করা ব্রেদিং যেরকম গুরুত্বপূর্ণ, সাহিত্যের সমালোচনাটাও শ্বাস প্রশ্বাসের মতোই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাহিত্যের সমালোচনা না হলে সেই সাহিত্যের প্রাণ থাকে না। টি.এস. ইলিয়টের এই আলোচনাটিকে সমালোচকরা বলছেন যে এটি একটি কমপ্লিকেটেড আলোচনা। এটি কমপ্লিকেটেড হওয়ার পিছনে তারা যে যুক্তিগুলো বলেছেন, যে টি.এস. ইলিয়টের ভাষা অনেক কঠিন, যেহেতু সে অনেক জটিলতম কয়েকটি টার্ম নিয়ে, যেমন ট্র্যাডিশন এর সূক্ষ্ম বিশ্লেষণ, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন, এবং তিনি তার কথাগুলোকেও খুব জটিল ভাবে উপস্থাপন করেছেন, যার খণ্ডন বলা যেতে পারে। যে যদিও তার ভাষাগত জটিলতা রয়েছে কিন্তু তার শব্দগুলোকে তিনি
বিস্তৃতভাবে আলোচনা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই বিষয়টিকে আমরা চেষ্টা করেছি আপনাদের উপভোগ্য করে উপস্থাপন করতে। আশা করি আমাদের পূর্ণ আলোচনাটি আপনারা উপভোগ করেছেন। এরপরেও যদি আপনারা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কিত কোনো প্রশ্ন আমাদের করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনাদের বোধগম্য হয় এমন করে সহজভাবে সকল কঠিন টপিক গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Instituted graduation হচ্ছে 1882 to 1965 লাইফ টিউশন খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ রাখবে। পরীক্ষায় যখন যেটা লিখবে তখন তোমার বেশি মার্কস আসবে। তো টিএস ইলিয়ট এই প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় 1990 অর্থাৎ 1919 সালে এটা প্রকাশিত হয়। দ্য ইগোইস্ট একটা যে লিটারি ক্রিটিসিজমের যে ম্যাগাজিন লন্ডন এবং 1920 সালে এটা আবার প্রকাশিত হয়, কিন্তু এইবার কোনো ম্যাগাজিনে প্রকাশিত না। এবার টিএস ইলিয়ট যে নিজেই প্রথম লিটারি ক্রিটিসিজমের উপরে যে বই লিখেছিল তার নাম হচ্ছে দ্য সিক্রেট রুট। এই সিক্রেট রুটে প্রকাশিত হয়েছিল। আর এই সিক্রেট রুটে মোট 20টা প্রবন্ধ ছিল, 20টা এসে ছিল। তার মধ্যে It's 9:15. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. They make boats now. It's more of a metaphorical boat. ট্র্যাডিশন অ্যান্ড ঠিক আছে। তো এরপরে এই এসেটা এখন টিএস ইলিয়ট সিলেক্ট টেসিস পাওয়া যায়। টিএস ইলিয়ট এই এসেটা কেন লিখেছেন তার উদ্দেশ্যটা তিনি কিন্তু একবারে অনুসরণ করে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি পোয়েট্রি এবং পোয়েট্রি ডিফাইন করতে চায় যেটা সম্পৃক্ত থাকবে হচ্ছে ট্র্যাডিশনের সাথে, এবং তার উদ্দেশ্য হচ্ছে যে ট্র্যাডিশন এর ব্যাপারে যে, এবং তার উদ্দেশ্য হচ্ছে কি যে ট্র্যাডিশনের ব্যাপারে যে মানুষের যে রং কনসেপশন মিসকনসেপশন আসে সেটাকে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে। তো টিএস ইলিয়ট এই প্রবন্ধটাকে 3টে অংশে ডিভাইড করেছেন। প্রথম পার্টে তিনি ট্র্যাডিশন, কনসেপ্ট অফ ট্র্যাডিশন এই সম্পর্কে কথা বলেছেন। সেকেন্ড পার্টে কি বলেছেন যে কবিতার থিওরি কেমন থাকবে, দ্যাট মিনস থিওরি অফ ইম্পার্সোনালিটি অফ পোয়েট্রি বা ডিপার্সোনালাইজেশন। আর তৃতীয় পার্টে তিনি একটা কনক্লুশন দিয়েছেন। তো আমি এই প্রবন্ধটা আমাদের সাথে ডিসকাস করার জন্য আমি কিছু অ্যানালাইসিস করে পয়েন্ট বের করেছি। সেই পয়েন্টগুলো ডিসকাস করে দিলে তোমাদের এই সম্পর্কে সমস্ত কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। লেটস বিগিন। তো প্রথম পয়েন্ট হচ্ছে টিএস ইলিয়ট বলছে যে দ্য ওয়ার্ড ট্র্যাডিশন ইজ ইউজড অ্যাজ এ ফ্রেজ অফ সেন্সর। সেন্সর হচ্ছে নিন্দা করা। নিন্দা করার জন্য ট্র্যাডিশন এই শব্দটা স্রেফ ব্যবহার করা হচ্ছে। টিএস ইলিয়ট এই জন্য বলছে যে যখন ইংলিশ রিডার্সরা কোনো কবিতা পড়ছে, কোনো সাহিত্য পড়ছে, তো তার যখন ভালো লাগছে তখন সে প্রশংসা করছে, আর যখন ভালো লাগছে না তখন সে বলছে যে এই সাহিত্য কর্মটা খুবই ট্র্যাডিশনাল, এটা ভালো না। আর টিএস ইলিয়ট এটা বলছে যে ট্র্যাডিশন শব্দটা শুধু আর্কিওলজিক্যাল রিকনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ দিই, দেখো যে হিস্টোরিক্যাল যে মনুমেন্ট তাজমহলের কথা যদি বলি তাহলে এটাকে বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ঐতিহাসিক বিষয়। তো টিএস ইলিয়টের এটাই বলা যে শুধু মনুমেন্টের ক্ষেত্রে, রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে কেন এই ট্র্যাডিশনটাকে ব্যবহার করা হবে, কেন এটা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টিএস ইলিয়ট এটা বলছে যে ইংলিশ রিডাররা কি করছে যে তারা বর্তমান কবিদেরকে বেশি মূল্যায়ন করছে, অতীত কবিদের চাইতে বেশি মূল্যায়ন করছে, কারণ তাদের যথেষ্ট যে ট্র্যাডিশন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার নাই। এই জন্য তিনি এটা বলছেন যে ট্র্যাডিশন নিয়ে শুধুমাত্র রিডার্সরা কি করছে, আফসোস করছে। ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দ্য পজিশন অফ ট্র্যাডিশন ইন লিটারি ক্রিটিসিজম। পজিশন অফ ট্র্যাডিশন সম্পর্কে টিএস ইলিয়ট বলছে যে লিটারি ক্রিটিসিজমে আসলে ট্র্যাডিশনের পজিশন কি হবে। তো টিএস ইলিয়ট এখানে বলছে যে ইংলিশ পিপল বা ইংলিশ রাইটাররা কি এরা বোস্টফুল,
কেন বোস্টফুল? যারা নিজেদেরকে ক্রিয়েটিভ ভাবে এবং তারা মনে করে যে আমরা ক্রিয়েটিভ এবং ক্রিয়েটিভিটিও এটা মেনেছে যে ইংলিশ পিপল ক্রিয়েটিভ, কিন্তু তাদের প্রবলেমটা হচ্ছে কি তারা তাদের ক্রিয়েটিভিটিটা যে আসলে কোন লেভেলে আছে এটা তো তারা জাজ করতে পারছে না। কিন্তু তিনি এখানে ফ্রেঞ্চ লিটারেচারের রেফারেন্স দিয়েছেন এবং তিনি এটা বলেছেন যে ফ্রেঞ্চ লিটারেচারের ক্ষেত্রে কিন্তু লিটারেরি ক্রিটিসিজমের ব্যাপক একটা প্রভাব আছে। কারণ লিটারেরি ক্রিটিসিজমটা কি করে যে কিভাবে মানুষ জীবনযাপন করে এবং কিভাবে সমালোচনা করতে হয় সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ লিটারেরি ক্রিটিসিজম? লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে যে লিটারেরি ক্রিটিসিজম হচ্ছে ওয়ে অফ ইভ্যালুয়েশন the good sides and bad sides for the purpose of rectification. কোনো কিছুর সাথে সংশোধন করার উদ্দেশ্যে তার ভালো মন্দ বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছানো, এটার নামই হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। এই জন্য টি.এস. ইলিয়ট বলছে যে লিটারেরি ক্রিটিসিজমের গুরুত্ব খুবই অপরিসীম, ট্র্যাডিশনের গুরুত্ব খুব অপরিসীম লিটারেরি ক্রিটিসিজমে। ট্র্যাডিশনের গুরুত্বটাকে টি.এস. ইলিয়ট বলছে ব্রেকিং এর সাথে কম্পেয়ার করেছে। আমাদের যেমন জীবন বেঁচে থাকার জন্য আমাদের শ্বাস প্রশ্বাস চলা প্রয়োজন, তেমন টি.এস. ইলিয়ট বলেছে যে ট্র্যাডিশনটা কেন দরকার? যদি তুমি সমালোচনা করতে চাও বা সাহিত্যকে যদি ক্রিয়েটিভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ট্র্যাডিশনের প্রতি দৃষ্টিপাত করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডেফিনেশন অফ ট্র্যাডিশন। ডেফিনেশন অফ ট্র্যাডিশন এই সম্পর্কে টি.এস. ইলিয়ট বলছে যে ট্র্যাডিশনটা কি হ্যান্ডিং ডাউন বা ইনহেরিটেড না, অর্থাৎ বংশ পরম্পরায় পাওয়া যায় না। এটাকে অর্জন করতে হবে কি করতে হবে? ইউ হ্যাভ টু লেবার মাচ, অর্থাৎ তোমাকে পরিশ্রমের মাধ্যমে ট্র্যাডিশনটাকে পিক আপ করতে হবে। আর যদি পরিশ্রম না করো তাহলে তুমি ট্র্যাডিশনটাকে পিক আপ করতে পারবে না। শুধু বলে দিলে এটা হচ্ছে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনের সম্পর্কে আগে জানো যে ট্র্যাডিশন কাকে বলে, ট্র্যাডিশন কি, সে বিষয়টা জানলে তাহলে বুঝবে। এই জন্য টি.এস. ইলিয়ট এটাকে সংজ্ঞায়িত কিভাবে করেছে? ট্র্যাডিশন ইজ নট হ্যান্ডিং ডাউন অর ইনহেরিটেড বাট ইট মাস্ট বি গেইনড বাই দ্য গিফট অফ হার্ড লেবার। অর্থাৎ এটার মাধ্যমে তিনি এটা বলেছেন যে ট্র্যাডিশন সম্পর্কে কথা বলার আগে ডেফিনেশনটা দেখো, তাহলে তোমার পড়ার আগ্রহ থাকবে। 4 নম্বর পয়েন্ট যেটা সেটা বলছে যে দ্য ক্লোজ রিলেশনশিপ এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ পাস্ট এন্ড প্রেজেন্ট। টি.এস. ইলিয়ট এটা বলছে যে পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে এবং এরা স্ব ক্ষেত্রে হচ্ছে স্বাধীন। যেমন কিভাবে দেখো, আমাদের জীবনটা হচ্ছে কম্বিনেশন অফ টাইম, সময়ের কিন্তু একটা কম্বিনেশন। যেমন এখন তুমি মাস্টার্স করছো, তোমার বয়স হয়ে গেলে 23 ইয়ার্স অর 22 ইয়ার্স অর 24 ইয়ার্স। এটা কি জন্য? কারণ এটা হচ্ছে কম্বিনেশন অফ টাইম। তার মানে কি তুমি মাস্টার্স কিভাবে আসছো? তোমার পাস্টের সাথে যদি সম্পৃক্ত না থাকতো তাহলে তুমি মাস্টার্সে আসতে পারবে? মাস্টার্সে আসতে পারবে না, কারণ তোমাকে এসএসসি পাস করতে হয়েছে, ইন্টারমিডিয়েট পাস করতে হয়েছে, গ্রাজুয়েশন পাস করতে হয়েছে, তারপরে তুমি এখন পোস্ট গ্রাজুয়েশন করছো, মাস্টার অফ আর্টস করছো। তাহলে কি এই যে একটা তোমার বর্তমানটা কিসের সাথে সম্পৃক্ত, তোমার অতীতের সাথে কিভাবে সম্পৃক্ত, ভেরি ডিপলি রিলেটেড। ঠিক আছে, এই কথাটা ইলিয়ট বলছে। এবং এটা স্বাধীন, কিভাবে স্বাধীন? এসএসসি রেজাল্টটা যেমন হচ্ছে আলাদা সেপারেট, সেখানে তোমাকে মূল্যায়নের একটা পদ্ধতি, ইন্টারমিডিয়েটটা যেমন, গ্রাজুয়েশনটা যেমন, তেমন মাস্টার্সটাও কিন্তু আলাদা স্বাধীন। অর্থাৎ এলিয়ট এই জন্য এটা বলছে যে হিস্টোরিক্যাল সেন্সের কথা বলছে। এই বিষয়ে কি বলছে? হিস্টোরিক্যাল সেন্সের কথা বলছে। আসলে হিস্টোরিক্যাল সেন্সটা কি? হিস্টোরিক্যাল সেন্স হচ্ছে যে পারসেপশন, not only the pastness of the past but of its presence। অর্থাৎ টি.এস. ইলিয়ট যেটা বলছে যে হিস্টোরিক্যাল সেন্স হচ্ছে একটা উপলব্ধি, এটা শুধু অতীতকে উপলব্ধি করা না, বরং বর্তমানকে উপলব্ধি করা। তুমি যদি মাস্টার্স এর ভালো রেজাল্ট করতে চাও তাহলে তুমি কি করতে হবে? তুমি অতীতে কি কারণে খারাপ করেছো বা কিভাবে ভালো করেছো, এই এক্সপেরিয়েন্স এর আলোকে তুমি মাস্টার্স এ ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ টি.এস. ইলিয়ট এটা বলছে যখন হোমার থেকে শুরু করে ইউরোপিয়ান সমস্ত সাহিত্যিকদেরকে একজন পোয়েট পড়বে তখন সে কি করতে পারবে? তখন তার মধ্যে রেসপন্সিবিলিটি বাড়বে, তার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে এবং সে তার লিমিটেশন থেকে বাইরে বের হয়ে আসতে পারবে। ঠিক আছে, যেমন আমরা একটা প্রবাদ জানি যে আদার বনে শিয়াল প্রধান। আসলে কি শিয়াল প্রধান না, টাইগার প্রধান থাকে। এই জন্য ট্র্যাডিশন হচ্ছে কি পূর্বে ইতিহাসটাকে জানা, রিসার্চ করা এবং তারা কিভাবে ক্রিয়েটিভিটি সৃষ্টি করেছিল সেই বিষয়গুলো নিয়ে জানা। পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। আর একটা বিষয় বলে রাখি যে হিস্টোরিক্যাল সেন্স এবং থিওরি অফ ইম্পার্সোনালিটি, এটার উপরে আমার দুইটা আলাদা আলাদা লেকচার থাকবে, তোমরা এই দুটো দেখে নেবে, তাহলে এই জন্য আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না বুঝার জন্য। এর 6 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে কনসিয়াসনেস অফ দ্য পাস্ট ইজ এ মাস্ট টু বি গ্রেটফুল।
অর্থাৎ ইলিয়ট বলছে যে অতীতের সচেতনতা একজন গ্রেট কবি হতে হলে তোমার অবশ্যই থাকতে হবে। আর এর জন্য তিনি কি করেছেন, শেক্সপিয়ারকে রেফার করেছেন। কেন তিনি শেক্সপিয়ারকে রেফার করেছেন? যে শেক্সপিয়ার কি করছে, তার যে রোমান প্লে গুলো লিখেছেন, সেই প্লে প্লট গুলো, সেই ঘটনাগুলো তিনি ধার করেছেন একজন গ্রিক বায়োগ্রাফার এবং মোরালিস্টের কাছ থেকে। আর সেই গ্রিক বায়োগ্রাফার আর মোরালিস্টের নাম হচ্ছে প্লুটার্ক। এই প্লুটার্কের কাছ থেকে তিনি হাওলাত করেছেন। আর এর ফলে এখন শেক্সপিয়ারের অবস্থা ইংলিশ লিটারেচার, তিনি একজন বিখ্যাত, তিনি একজন ইমর্টাল একজন পোয়েট, তাই না? এই জন্য এই বিষয়টা হচ্ছে যে তোমার অতীতের উপরে সচেতনতা থাকতে হবে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই নভেলটি আর ক্রিয়েটিভিটি সাহিত্যের ক্ষেত্রে বাড়াতে পারবে। এটা হচ্ছে টিএসসি যে মানে বাধা। এখানে একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এটা যে মানুষ কন্টেম্পোরারি সোসাইটির উপরে সাহিত্য লিখে, যেমন নজরুল ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন না আসলে নজরুলের কবিতা সৃষ্টি হতো না। রবীন্দ্রনাথের লর্ড স্ট্যান্সফোর্ডের কাছে লেটার লেখার প্রয়োজন হতো না। ভারতীয় উপমহাদেশে অসহযোগ আন্দোলনের দরকার হতো না, নন ভায়োলেন্ট মুভমেন্টের দরকার হতো না, মহাত্মা গান্ধীর জন্ম হতো না, শেখ মুজিবুর রহমানের জন্ম হতো না। এই যে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো সমসাময়িক প্রেক্ষাপটে, কিন্তু যখন অতীতের বিষয়গুলো সম্পর্কে পড়া যায় তখন কি হয় যে হিস্টোরিক্যাল সেন্স বা নলেজ গেইন করার মাধ্যমে আরো ক্রিয়েটিভিটি বাড়ে। যেমন নজরুল ভাই সম্পর্কে একটা কথা বলি। নজরুল ভাই যখন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যখন তিনি ইয়েতে ছিলেন, পাঞ্জাবে ছিলেন, পাকিস্তানের পাঞ্জাবে যে রেসিডেন্ট বা ক্যান্টনমেন্ট, সেখানে গিয়ে এক পাঞ্জাবি মাওলানার কাছ থেকে এত পরিমাণে উর্দু ফার্সি ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে তার এই সাহিত্য কর্ম। এখানে মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিসার্চ। ট্র্যাডিশনাল মিনিং বলতে টিএসইউর ডেটা বুঝাচ্ছে যে ইউ হ্যাভ টু রিসার্চ if you want to increase your novelty or your creativity. তুমি যদি তোমার novelty আর creativity বাড়াতে চাও তাহলে অবশ্যই তোমাকে অতীতের ব্যাপারে জানকারি করতে হবে, তাহলে তোমার প্রেজেন্টের ব্যাপারে ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ফার্স্ট পার্ট গেল। এবার সেকেন্ড পার্টে কি বলেছে যে দ্য থিওরি অফ ইম্পার্সোনালিটি অর ডিপার্সোনালাইজেশন অফ পোয়েট্রি, এটা নিয়ে কথা বলছে। আর এটা নিয়ে কথা বলতে গিয়ে ইলিয়ট এটাকে সংজ্ঞায়িত করছে কি যে ইম্পার্সোনালিটি আর ডিপার্সোনালিটি, ডিপার্সোনালাইজেশন অফ পোয়েট্রি বলতে যেটা বুঝিয়েছে যে একজন কবি তার নিজের পার্সোনাল ফিলিংস এ কবিতায় প্রকাশ করতে পারবে না, বরং কবিতা হচ্ছে কি পার্সোনালিটি থেকে পালানোর একটা রাস্তা। ওকে, আর এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য টিএসইও কি করছে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলেছে। আর এই কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলার কারণ হচ্ছে তিনি এটা বলেছেন যে একজন কবিকে একজন ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে হয়। ক্যাটালিস্ট শব্দের অর্থ কি? অনুঘটক, অর্থাৎ নিজে অপরিবর্তিত থেকে অন্যকে পরিবর্তন করা, এটা কিন্তু ক্যাটালিস্ট বলা হয়ে থাকে। তো টিএসইও এই জন্য এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলেছে, এটা তার মতো বুঝতে আমি আমাদের একটা রেফারেন্স এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, তো টিএসইও মানে তিনি কি বলতে চাই যে যদি তুমি একটা প্লাটিনামের যদি একটা ফিলামেন্টে দুইটা গ্যাসের কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাও, অক্সিজেন এবং সালফার ডাই অক্সাইডের, তাহলে একটা নতুন অ্যাসিড উৎপন্ন হবে। আর সেই অ্যাসিডটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তো এই সালফিউরাস অ্যাসিড, এটা থেকে দেখো রিঅ্যাকশনটা কি, এই যে প্লাটিনামের যে ফিলামেন্ট, এই ফিলামেন্টটাকে টিএসইও বলছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোয়েট। আর যে অক্সিজেন আর সালফার ডাই অক্সাইড, এগুলো হচ্ছে ফিলিংস এন্ড ইমোশনস। আর যে রেজাল্ট উৎপন্ন হলো, এই রেজাল্টটাই হচ্ছে থিওরি অফ পার্সোনালিটি। অর্থাৎ তুমি যখন সালফার ডাই অক্সাইডকে আর অক্সিজেনকে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করবে, তখন কি হবে, প্লাটিনামের কোনো নিদর্শন খুঁজে পাওয়া যাবে না, এটা ট্রেস করা যাবে না, ইট উইল বি ইনঅর্টেন্ট ডিউ টু সাচ অ্যাঙ্গেল। ওকে, তো এখানে আমি আমার মতো করে একটা উদাহরণ দিয়ে চাই যে এই ট্র্যাডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই প্রবন্ধটা পড়ার আগে ট্র্যাডিশন সম্পর্কে তোমার মতামত কি ছিল এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে তোমার মতামত কি ছিল, সেটাকে এখন চেঞ্জ করছে কিনা বা হলো কিনা। এই যে চেঞ্জটা হলো, এটা ক্যাটালিস্ট। 1919 সালে যখন এই প্রবন্ধটা প্রথম প্রকাশ করা হয়, তখন প্রবন্ধটা যেমন ছিল এখনো প্রবন্ধটা তেমনই আছে, এটার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু এটা দিনের পর দিন যে মানুষ এটাকে পড়ছে সে মানুষই তার ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে তার একটা কনসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ক্যাটালিস্ট। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে টিএসইও এটা বলছে যে একজন পোয়েট পার্সোনালিটিকে প্রকাশ করবে না, বরং পার্সোনালিটি থেকে পালাবে। আর একটা পয়েন্ট হচ্ছে আর্ট দর্শন থাকবে, ইমোশন থাকবে, আর্ট ইমোশন। আর্ট ইমোশন বলতে তুমি যে টপিকের উপরে লিখছো সেই টপিক সংক্রান্ত তোমার ফিলিংস থাকে। এন্ড ওয়ান থিং মোর, আমি এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। সেই ইনফরমেশনটা হচ্ছে এটা
যে টিএস ইলিয়টের এই প্রবণতার মাধ্যমে কিন্তু জন কিটস এত ফেমাস হয়েছে। জন কিটস এত ফেমাস ছিল না। যখন টিএস ইলিয়ট এই ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জে জন কিটস এর তারিফ করেছে, প্রেস করেছে, প্রশংসা করেছে, তখনই কিন্তু জন কিটস ফেমাস হয়ে গেছে। জন কিটস কে মূল্যায়ন করার জন্য টিএস ইলিয়ট এটা বলছে যে জন কিটস এর যে ফিলিংস, এটা সাবজেক্টিভিটি থাকলে এটা ইউনিভার্সাল। কিভাবে ইউনিভার্সাল? সে যখন আই বলছে নাইটিঙ্গেলের কবিতায়, তখন আই দ্বারা পৃথিবীর সকল ব্যথিত মানুষদেরকে বোঝাচ্ছে, শুধুমাত্র জন কিটস কে বোঝানো হচ্ছে না। আর নাইটিঙ্গেলের ফিলিংস এর সাথে তার ফিলিংস এর মিশ্রণটা একেবারেই নাই। কি আছে এখানে আসলে ইম্পার্সোনালাইজেশনটাকে বা ডিপার্সোনালাইজেশনটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এটার উপরে আমি বিস্তারিত লেকচার করি, তোমরা দেখবে ইনশাআল্লাহ। তো এরপরে কি দাঁড়াচ্ছে যে তিনি কিন্তু এই 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 বিষয়টা যে পার্সোনালিটিটা, যে বিষয়টাকে বেসিক্যালি ফোকাস করেছে যে তুমি কোন বিষয়ে লিখছো, সেই বিষয়ে তোমার বেশি ফিলিংস থাকতে হবে, সেই বিষয়ে তোমার ইমোশন থাকতে হবে, তোমার ভিতরে কি কাজ করছে, কোন ইমোশনটা কাজ করছে, এটাকে প্রকাশ করার চাইতে কোন ইমোশনটা ওই টপিকটার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আর্ট ইমোশন। বুঝলে না তো? আচ্ছা, একটা জিনিস দেখো, পরীক্ষার আগে তোমার মনে হচ্ছে যে তুমি পড়বে না, কিন্তু ওই সিচুয়েশনের ডিমান্ড নেই, সিচুয়েশনের ডিমান্ড হচ্ছে পড়, আমি তাই কিছু লিখতে পারবি না, তাহলে এটাই হচ্ছে আর্ট ইমোশন, অর্থাৎ নেসেসিটি অফ দ্য টাইম। এই আর্ট ইমোশন দ্বারা আসলে নেসেসিটি অফ দ্য টপিক কে বোঝানো হচ্ছে। এই সিরিয়ালের বক্তব্য হচ্ছে যে একজন কবি যে টপিকের উপরে লিখবে, সেই টপিকের ইমোশনটা কেমন সেটা নিয়ে তাকে কথা বলতে হবে। ঠিক আছে, আমরা বলছি এই পার্সোনালিটি এবং হিস্টোরিক্যাল সেন্স নিয়ে আমাদের যে আলাদা আলাদা ভিডিও থাকবে ওটা দেখবে। ঠিক আছে, এরপরে কনক্লুশনের ব্যাপারে আসো। কনক্লুশন ব্যাপারে যদি আসি, তাহলে টিএস ইলিয়টের মতামত হচ্ছে এটা মিস্টিসিজম এবং মেটাফিজিক্যাল নিয়ে একটা লিমিটেশন থাকতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর পরিশেষে তিনি বলছেন যে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, যেটা সেপারেট না, এরা টুগেদার। ট্র্যাডিশনের অবশ্যই দরকার নভেলটি বা ক্রিয়েটিভিটির জন্য, আর কবিতার মধ্যে ইমোশন থাকবে, কবির মধ্যে ইমোশন থাকবে না। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ নাও। তো পরবর্তী আবার নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর তোমাদের জন্য একটা প্রার্থনা করি আল্লাহর কাছে, তোমরা যেন ফিউচার। ওকে, আপনারা তাহলে ভালো থাকেন। ট্র্যাডিশনাল এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং আমাদের যে আরেকটা টপিক সেটা হলো প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স, দুটাই ভালো করে আপনারা পড়ে নেবেন, সব লাইভ ক্লাসগুলো দেখে নেবেন। অলরেডি আমি নোটস দিয়ে দিয়েছি কি কি পড়বেন, তো হোপফুলি ভালো হবে। আমাদের এর পরের ক্লাসটা হবে যখন ইউনিভার্সিটি খুলে যাবে, তারপরে ক্লাসটা হবে, ঠিক না? একদম বেশ বড় একটা ঈদের বিরতি থাকছে। ঈদে সবাই ঠিক থাকবেন Yes, ma'am. আপনারা ঈদে? ম্যাম আপনাকে ঈদ মোবারক। আর আপনিও ভালো থাকবেন। এনজয় ইয়োর টাইম ম্যাম। ওকে, ডেফিনেটলি। তাহলে ভালো থাকেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খোদা হাফেজ। আচ্ছা।